বিপ্লবী ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন কিছুক্ষণের মধ্যে নেওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়। বাদ জোহর জানাজা শেষে জাতীয় কবির কবরের পাশে দাফন, রাষ্ট্রীয় শোক পালন। বেগম জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে ডাক্তার জুবাইদা। স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ট্রাভেল পাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা শান্তিরক্ষীর মরদেহ আনা হলো দেশে। জানাজা শেষে রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় হবে দাফন। দরজায় তালা লাগিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন। ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 7 বছরের মেয়ের, দগ্ধ আরও 3 জন। এবং কার্গো ভিলেজে আগুনের 1.5 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো মিলছে না প্রবেশ পাস। অভিযোগ সিএনএফ এজেন্টদের, মাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আপোষহীন বিপ্লবী ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল থেকে মরদেহ নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে বাদ জোহর হাদির জানাজা অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শনিবার সকাল 9:50 জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে আনা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে 10:50 ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। শরীফ ওসমান হাদির মরদেহ দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। হাদিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন সহপাঠী, সহযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। কেউ চোখের জল ফেলছেন, আবার কেউ কেউ প্রতিবাদে ফুঁসে উঠছেন। দেশে বিপ্লবী কণ্ঠস্বরকে মুছে দিতে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তারা। তিনি আমাকে বললেন যে তুমি যে জায়গায় থাকো, যে লাইনে পড়াশোনা করো না কেন, অন্যায় বিরুদ্ধে করবা, মান্দানত করো না কখনো। তার শূন্যতা, তার চিন্তা চেতনা, তার উদারতা আর কখনো বাংলাদেশে এটা পূরণ হবে কিনা আমার সন্দেহ। শুধু তার ভালোবাসার টানে বাংলাদেশে তো লোকাইছে, শুধু কেরানীগঞ্জের না। কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে মাথা চাড়াতে না উঠতে পারে, অথবা ইনসাফের সাথে যে কথা বলে সেটা আর কি, সেটা আমার বিশেষ করে আমাকে আরো উদ্দীপিত করছে আর কি। এর আগে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আনা হয় হাদির মরদেহ। এরপর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তাকে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। বিপ্লবী ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। সংসদ ভবন এলাকায় আছেন আজমুস সালেহী এবং নাইম হাসান। মানিক মে এভিনিউতে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। শরীফ ওসমান হাদির মরদেহটি মর্গ থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউটে আনা হচ্ছে। আপনারা জানেন যে মর্গে দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময় যাবত তার ময়নাতদন্ত হয় এবং সেখানে আমরা জানি সেখানেই গোছলের কাজটিও হয়। এখন সেখান থেকে বের করে মূলত হৃদরোগে আবার আনা হচ্ছে, যেখানে আসলে গতকালকে এয়ারপোর্ট থেকে হৃদরোগে হিমাঘরে ছিল, সেখান থেকে মর্গে নেওয়ার পরে কাজ সম্পূর্ণ করে আবারও কিন্তু হৃদরোগে তার মরদেহটি আনা হচ্ছে। শরীফ ওসমান হাদির এখান থেকে মূলত তাকে 2টো বাজে জানাজার জন্য
জন্য নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যেই তার জানাজার জন্য যেই জায়গাটি নির্ধারণ করা হচ্ছে সেটি হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার কাজও ইতিমধ্যে জানাজার জন্য যে স্থান সেই কাজের ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন। সেই সাথে আপামর জনগণ থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকেন, জুলাই বিপ্লবীরা থাকবেন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির শেষ কার্য যেটি বলে, শেষ কার্যের আগে মূলত তার তাকে যেই জানাজার জন্য প্রস্তুত করা, মূলত গোসল করা এবং চিকিৎসকরা মূলত কিছুক্ষণ আগেই আমাদেরকে যেমনটা বলেছিলেন যে সেখানেই মর্গেই মূলত তাকে ময়নাতদন্তের কাজটি শেষ করে 11টার দিকে 11:50-এর দিকে ময়নাতদন্তের কাজ শেষ হয় মূলত 10:50-এর দিকে। তারপরে মূলত তার যেই গোসলের প্রক্রিয়া সেটি নেওয়া হয় এবং সেটি সম্পূর্ণ করে তাকে পুরোপুরি জানাজার জন্য প্রস্তুত করেই মূলত এই হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখছেন এখনও তাকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু এই হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদিকে দেখতে কিন্তু হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তারা যতটা সম্ভব হসপিটাল, যেহেতু হসপিটালের বাইরে ইচ্ছুক জনতা, বিপ্লবী জনতা, ছাত্র জনতা সকলকে থাকতে বলছেন, তবু অনেকেই কিন্তু হসপিটালের মধ্যে এসেছেন। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যে যতটা পারা যায় মানুষকে একটু দ্রুত বজায় রেখে মূলত ওসমান হাদির প্রতি সমবেদনা জানানোর জন্য। আপনাদের যেমনটা সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে ওসমান হাদির মৃতদেহ গতকালকে সন্ধ্যার আঘাত যখন সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে, তারপরে মূলত সেখান থেকে তাকে আনা হয় এই হৃদরোগ ইনস্টিটিউটে। এখান থেকে হিমাঘরে তিনি সারা রাত ছিলেন, তার মৃতদেহ ছিল, সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। সেখানে ময়নাতদন্তের যেই যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে মূলত আবার এই যে হৃদরোগ ইনস্টিটিউট সেখানে আনা হয়েছে তার মরদেহ। কেননা যেই হিমঘরে তাকে রাখা হয়েছিল এর কারণ পরিবারের সদস্যরা তাকে মূলত সেখানে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন যে তাকে একটা দিন যাতে পরিবারের সাথে থাকতে দেওয়া হয় সেটি নিশ্চিত করার জন্য সেজন্য মূলত হিমঘরে তাকে রাখা হয়েছিল। এবং আমরা দেখেছি সকালেই মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছিল ময়নাতদন্তের জন্য, যেই কাজটি করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এবং যারা আসলে ভেতরে ছিলেন, বিশেষ করে গোসলের কাজ সম্পূর্ণ করার জন্য, তারা বলছিলেন যে শরীফ ওসমান হাদির গোসলটিও সেই ময়নাতদন্ত যেখানে চলছিল সেই মর্গের সেখান থেকে সম্পূর্ণ করে তারা আনবেন, এমনটা বলেছিলেন। আবার অনেকে বলছেন যে এই যেই হিমঘর রয়েছে সেই হিমঘরের সেখানেই মূলত হৃদরোগ ইনস্টিটিউটে এনে মূলত আবার তাকে জানাজার জন্য প্রস্তুত করা হবে, এমনটিও আমাদের বলা হচ্ছে। তো সর্বোপরি কথা হচ্ছে শরীফ ওসমান হাদিকে তার শেষ বিদায় বেলায় যে যাবতীয় কর্মযজ্ঞ আছে সেগুলি চলছে এবং তাকে বিদায় দিতে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সব ধরনের মানুষ, বিশেষ করে যারা ছাত্র জনতা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে উপস্থিত হয়েছেন ইনকলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ, তারা উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসছেন এক নজর দেখার জন্য, ওসমান হাদিকে বিদায় জানানোর জন্য, তাকে সমবেদনা জানানোর জন্য মূলত এখানে এসছেন পরিবারের স্বজনদের সাথে দুঃখটা ভাগাভাগি করার জন্য। সেই সাথে সাথে আপনারা জানেন যে এই মুহূর্তে পুরো দেশ হচ্ছে শোকাহত, কেননা ওসমান হাদি ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। তাকে মূলত যারা
তাকে মূলত যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজপথে সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছেন। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তার হত্যার বিচার দাবি করেছেন, যাতে কোনোভাবে দেশকে কেউ অস্থিতিশীল করতে না পারে। সেই দাবি কিন্তু সকল মহল থেকেই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়া নিরাপত্তায় কিন্তু এখানে শরীফ ওসমান হাদির মরদেহ আবারও হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করানো হয়েছে। যেই হিমাঘরে তিনি ছিলেন এই গতকালকে রাত্রে, ঠিক সেখানেই তার মরদেহটি আনতে এনেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনা সদস্য, বিজিবি সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে মূলত নিরাপত্তা কারণে এখানে অনেক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যে কারণে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু সব মানুষকে বলছেন যে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, যাতে কোনো ধরনের হসপিটালের কার্যক্রম বিঘ্নিত না ঘটে, সেই সাথে খুব স্মুথলি যাতে তার শেষ যাত্রাটা করা সম্ভব হয়, সেই কারণেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা জানেন যে গেল 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো হয়। তিনি যখন জুমার নামাজ শেষ করে তার নির্বাচনী প্রচারণার জন্য তিনি পল্টন এলাকায় গিয়েছিলেন, তখনই মূলত তার উপরে গুলি চালায় সন্ত্রাসীরা, গুলি চালায়। তারপরে তিনি কয়েক দফা চিকিৎসা নেওয়ার পরে তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। তার শেষ কাজের প্রস্তুতি চলছে। এখন মরদেহটি রয়েছে হৃদরোগ ইনস্টিটিউট, যেখান থেকে 2টা বাজে জানাজা অনুষ্ঠিত হবে। যেখানে নেওয়া হবে জানাজার জন্য যে জায়গাটি নির্ধারণ করা হচ্ছে সেটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের যে জায়গাটিতে আসলে মূল জানাজার যে মঞ্চ, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজায় অংশ নেবেন, ঠিক তার সামনে অসংখ্য মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানে এই জায়গাটিকে মাতিয়ে রেখেছেন। স্লোগানে তারা ক্ষোভ আর দ্রোহ প্রকাশ করছেন। তারা বলছেন যে এক হাদি লোকান্তরে হলেও এখানে যারা আছেন তারা সবাই আসলে হাদির রেখে যাওয়া বাকি কাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার সে প্রত্যয় তারা করছেন। দেখতে পাচ্ছেন যারা এসেছে সবাই বুকে, পিঠে, মাথায় জাতীয় পতাকাকে বেঁধে তারপরে তারা এখানে এসেছেন। তারা বলছেন যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের খুনিদেরকে খুব দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সেই দাবি তারা এখানে তুলছেন। একটু পরে প্রধান উপদেষ্টা এখানে যোগ দিবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্যান্য ব্যক্তিরা। একেবারে মূল যে মঞ্চ, যেখানে মরদেহ রাখা হবে, জানাজার নামাজ যেখানে অনুষ্ঠিত হবে, ঠিক সেই জায়গাটিতে যেখানে প্রধান উপদেষ্টারা দাঁড়াবেন, তার সামনে যে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানেই আসলে অবস্থান করছে। এখানে শত শত হাজার মানুষ কিন্তু এখানে ইতোমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। আর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনের যে রাস্তাটিতে, সেটা কিন্তু ইতোমধ্যেই লোকারণ্য হয়ে গেছে এবং মানুষে কিন্তু ভরে গেছে। এখানে এসে তারা ক্ষোভ এবং একদিকে অশ্রুসিক্ত, অন্যদিকে তারা ক্ষোভের স্লোগান দিচ্ছেন। ক্ষোভের স্লোগানে তারা এখানে মাতিয়ে রেখেছেন এবং তারা মূলত এই স্লোগানের মধ্য দিয়ে বিচারের দাবি তুলছেন এবং বলছেন তারা হাদিকে হত্যা করার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র তারা নস্যাৎ করবেন এবং আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে হাদির যারা ষড়যন্ত্র করছে, তারা ফ্যাসিবাদ, যাতে তারা আর কখনো ফিরে আসতে না পারে সেই প্রত্যয় তারা করছেন এবং রাষ্ট্রকে বলছেন যে যত দ্রুত সম্ভব হাদির খুনিদেরকে, যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে, গণমাধ্যমে যে খবর এসেছে তাদের ভারতের সঙ্গে তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে দ্রুত বাংলাদেশে তাদেরকে নিয়ে আসার দাবি তুলছেন। আমরা জানতে পেরেছি শহীদ ওসমান হাদির জানাজার নামাজে তিনি ইমামতি করবেন, তিনি তার বড় ভাই ওমর বিন হাদি, এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে আসলে শায়িত করা হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখন হাজারো হাদি ভক্ত, শুভানাথ ভাই এবং শুভাকাঙ্ক্ষিতের ভিড়, তারা জানাজায় অংশ নিতে এসেছেন। জানাজা নামাজ শুরু হবে দুপুর 2টো, এখন 12:15। এর মধ্যেই আসলে এই জায়গাটি ভরে গেছে এবং তারা স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন এবং তারা বলছেন যে ওসমান হাদি
যেই ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, ওসমান হাদি যে সাম্য, মানবিক এবং সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেই বাংলাদেশ গড়তে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিলেন, তার যে আদর্শিক রেখে যাওয়া বাকি কাজ তারা এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী নির্বাচনের মাধ্যমে ব্যালটে তার জবাব দিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রত্যেকেই তারা আসলে সেখানে ভূমিকা রাখবেন, সেই প্রত্যয় নিয়ে তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন। 12টা এখন বেজে কিছুটা সময় পেরিয়েছে। মূল যে জানাজার নামাজ সেটি শুরু হবে দুপুর 2টায়। ইতোমধ্যেই মানিক মিয়া এভিনিউয়ের সামনে অর্থাৎ দক্ষিণ প্লাজার একেবারে রাস্তা যেটা মূল সড়ক সেটি আসলে পুরোটা ভরে গেছে এবং হচ্ছে যে এইখানে মূল যে জানাজার নামাজের যে স্থান নির্ধারণ করা হয়েছে তার সামনে লোকে লোকারণ্য হয়ে গেছে। তারা জাতীয় পতাকা বুকে পিঠে মাথায় বেঁধে এসেছেন এবং তারা হাদি হত্যার বিচারের দাবি করছেন এবং তারা বলছেন হাদির যে রেখে যাওয়া কাজ সেই কাজকে তারা এগিয়ে নিয়ে যাবেন। এই ছিল আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অন্য অংশ থেকে যুক্ত হবেন সহকর্মী আলামিন তুষার, যাব তার কাছে। তুষার। হ্যাঁ নাজমুস, আপনি যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু সাধারণ মানুষ যারা প্রবেশ করছেন তাদের একদম বেশ নিরাপত্তা সবকিছু মাথায় রেখেই কিন্তু তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। আমার পেছনে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম নিরাপত্তা গুলো সবাইকে চেক করে করে তারপরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারপরে ভেতরে আবারও যখন প্রবেশ করার সময় আবারও নিরাপত্তা মধ্য দিয়েই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং আমি ঠিক এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা এখান দিয়ে ভেতরে প্রবেশ করছেন এবং আমার ঠিক সামনে এখানটাতেই কিন্তু এই যে মাঠের এই অংশটা সেই অংশটাতেই কিন্তু তা ওসমান হাদির শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আমরা যতক্ষণ থেকে এখানে অপেক্ষা করছি বা এখানে অবস্থান করছি ততক্ষণ পর থেকেই কিন্তু এই যে মানুষের ঢল সেটি কিন্তু একদমই কমছে না এবং একটু পর পরই মানুষজনের এই যে সারি দীর্ঘ হচ্ছে এবং আমার ঠিক বাম পাশেই কিন্তু ওসমান হাদির মরদেহ রাখার জন্য কালো একটি মঞ্চ তৈরি করা হয়েছে, কালো চাদরে ঢাকা এবং সেই মঞ্চের মাধ্যমে সেই মঞ্চ থেকেই কিন্তু এখানেই কিন্তু তার মরদেহ রাখা হবে এবং এখানেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একটি বক্তব্য রাখবেন হাদিকে কেন্দ্র করে এবং তার সামনেই যে সাদা অংশগুলো রাখা হয়েছে কাতারের চিহ্ন দেখা যাচ্ছে সেখানেই কিন্তু যারা আসলে উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভিআইপি যারা রয়েছেন তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবেন, সেখানে তারা দাঁড়াবেন এবং ঠিক তার পেছনেই এই নিরাপত্তার অংশগুলো শেষ করেই কিন্তু সাধারণ মানুষজনের জন্য যে জায়গা সেই জায়গা কিন্তু রাখা হয়েছে এবং সেই জায়গাতে থেকেই সাধারণ মানুষরা এই জানাজায় অংশগ্রহণ করবেন। জানাজার সময়টা নিশ্চয়ই দর্শক আপনারা এরই মধ্যে জানেন যে 2টা-2:30 নাগাদ অর্থাৎ বাদ জোহর তার এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখনও তার মরদেহ কিন্তু হাসপাতালের ওখানে রয়েছে এবং সাধারণ মানুষের যে আগ্রহ সেটি কিন্তু এখানে দেখাই যাচ্ছে। আমরা যখন সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এই হাদি যেই চিন্তাধারা আসলে বারবার করে বলেছেন একটি সাম্যতার রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের, এই যে তার কথা সেই চিন্তা থেকেই কিন্তু তার প্রতি মানুষজনের এই সম্মান, এই ভালোবাসা এবং সেটা প্রকাশ করতে এবং একরকম এই ইতিহাসের সাক্ষী হতেই কিন্তু এখানে যারা আসছেন তারা বলছিলেন যে তারা এখানে এসছেন ঠিক সে কারণে এবং অনেকেই বলছিলেন যারা এখানে তরুণ যারা রয়েছেন তারা বলছিলেন যে হাদি যেমন বাংলাদেশের জন্য নিজের জীবন দিয়েছেন, এই নতুন প্রজন্ম নতুন তরুণরাও কিন্তু সেটা দিতে পিছপা হবেন না। তবে দেশকে তারা আসলে দেশের জন্য তারা আসলে কোনোভাবেই কাউকে ছাড় দেবেন না, দেশ বা সবার আগে বাংলাদেশ, এমনটাই কিন্তু তারা বারবার করে আমাদেরকে বলছিলেন যাদের সঙ্গেই আমরা কথা বলেছি। এবং এখানে যে শুধু তরুণরা এসেছে তা কিন্তু নয়, আমরা বয়োবৃদ্ধ দেখেছি, আমরা বিভিন্ন শ্রেণী মানুষ দেখেছি, বিভিন্ন পেশার মানুষ দেখেছি, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি তাদের মাথায় পতাকা, গায়ে জড়ানো পতাকা, হাতে পতাকা, এমনভাবে কিন্তু তাদেরকে আমরা আসতে দেখেছি। এবং আমরা এখানে এই যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুনেছি যে কিছুক্ষণ পর পর কোরআন থেকে তেলাওয়াত হচ্ছিল, যদিও এখন সেই কোরআন তেলাওয়াত কিছুটা হলেও বন্ধ রাখা হয়েছে। যদিও আমরা বিভিন্ন জায়গায় এখানে এলইডি রাখা হয়েছে, সেখানে কিন্তু ওসমান হাদির যেই প্রতিবাদী প্রতিচ্ছবি বিভিন্ন পোস্টারের মাধ্যমে, বিভিন্ন যে চিত্রের মাধ্যমে, ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে সেগুলো কিন্তু এই এলইডিগুলোতে
ভেসে উঠেছে এবং সেগুলো দেখা যাচ্ছে। এবং নিরাপত্তার কথা যদি আমি বলি, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেনাবাহিনী থেকে শুরু করে SSF এর সদস্যরা যেমন রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, আর্ম পুলিশের সদস্যরা রয়েছেন। আমরা ওই পাশের অংশের র্যাব সদস্যদেরকে দেখেছি। এর বাইরেও পুরো এই যে দক্ষিণ প্লাজার যে অংশটা সেটা কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। যদিও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তারা বারবার করে আমাদেরকে বলছিলেন যে তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ ভাবে সম্মান জানানোর চেষ্টায় রয়েছেন এবং এই মাধ্যমে তারা নতুন বাংলাদেশ এবং যে বাংলাদেশের জন্য হাদি প্রাণ দিয়েছে সেই বাংলাদেশ যেন সামনে আসে, সেই জায়গা থেকেই তারা বারবার সেই বার্তাটাই দিতে চাচ্ছে সবাইকে। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জুবাইদার। এদিকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8টা 40 মিনিটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল 7টা 10 মিনিটে ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জুবাইদার সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর 25শে ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে গেলেন। একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হয় আর কি, হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। তিনি আরও জানান, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান রুমন। ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন। যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এর আগে লন্ডন থেকে চলতি বছরের মে মাসে শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সিরিয়ায় আইএসের অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। গোষ্ঠীটির সাম্প্রতিক আক্রমণে মার্কিন সেনা নিহতের জবাব জানালেন ট্রাম্প। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ আনা হলো দেশে। জানাজা শেষে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় হবে দাফন। গত 13 ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য প্রাণ হারান, আহত হন 9 জন। এর মধ্যে গুরুতর আহতদের কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে আবাই আশঙ্কামুক্ত। সময় সংবাদে আরও থাকছে, বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রফিক। দায়িত্ব নিতে পারেন একাডেমি কোচের। টি-20 বিশ্বকাপের পরই সারবেন আনুষ্ঠানিকতা। এবার বাণিজ্যের সংবাদ। রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি।
এ তথ্য মিলেছে গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট পরিসংখ্যানে। সাময়িক হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রফতানি আয় হয়েছে 1,454 কোটি 20 লাখ ডলার। এ সময় 2,211 কোটি 20 লাখ ডলার ব্যয় হয়েছে আমদানিতে। এতে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 757 কোটি ডলারে। লক্ষ্মীপুরে সদর ইউনিয়নের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘুমন্ত অবস্থায় বিএনপি নেতার 7 বছরের মেয়ের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 শিশু সহ 3 জন। শনিবার রাতে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় ইসলামিক স্টেটের অন্তত 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, সম্প্রতি দেশটির পালমিরা অঞ্চলে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান। সময় সংবাদ। অবশেষে বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। দায়িত্ব নিতে পারেন বিসিবির একাডেমি কোচ হিসেবে। এখন কাজ নেই, যে ধরনের প্ল্যানিংটা ছিল এখন বিপিএল আরম্ভ হতে, এখন তো সবাই এখানে ব্যস্ত থাকবে। যে যখন এটাই ফ্রি হবে, যে বাংলাদেশের বিশ্বকাপ চলে যাবে, তখন তো দেখা যায় ফ্রি থাকবে। তখন আবার এই যে কাজটি আমরা করেছি এটা আবার আরম্ভ হবে, তখন দেখা যাচ্ছে আমরা আবার ডিস্ট্রিক্টে নিয়ে কাজ করব। এটা তো একটা ক্যালেন্ডার তৈরি করতে হয়, তো এটা তো বললে তো হবে না, কারণ কি ডিস্ট্রিক্টের ছেলেরা দেখা যাচ্ছে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলা চলতেছে, এরা এখানেও ইনভলভ আছে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।